বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার এক উদ্যোগ নিয়ে বিতর্ক চলছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত সিভিল সার্ভিস অ্যাক্ট নিয়েও অনেকে বিতর্ক করছেন। সমালোচকদের দৃষ্টিতে অনেকেই বলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাড়তি সুবিধা চাইছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এইচ.টি. ইমাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া, অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস। আপনাদের সবাইকে বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন ফারহানা আফরিন। আমার প্রশ্নটা হচ্ছে 15ই অগাস্টের জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান উদযাপন কি বাংলাদেশের রাজনীতিতে এখন তিক্ততা সৃষ্টি করছে? ধন্যবাদ আপনাকে। 15ই অগাস্ট আওয়ামী লীগ যেটিকে রাষ্ট্রীয়ভাবে এখন জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে, অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার জন্মদিন হিসেবে পালন করছেন অনেক বছর ধরেই, কিন্তু এখন আবার নতুন করে বিতর্ক হচ্ছে যে এদিন এটার প্রয়োজন আছে কিনা, সেই তিক্ততা সৃষ্টি হচ্ছে কিনা, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। ইলিয়াস কাঞ্চন। আমি নিজেও ভাবছিলাম যে আসলে সামান্য একটা বিষয় নিয়ে সারা দেশের মানুষ এরকম বিতর্কের মধ্যে থাকার কোনো মানে আমার নেই আমি মনে করি। আসলে আমাদের দেশের রাজনীতি যে পর্যায়ের মধ্যে আছে, সহনশীল রাজনীতি নাই। যেখানে সহনশীল রাজনীতি যদি থাকতো তাহলে আমি মনে করি যে এই জিনিসটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো বিষয় ছিল না। এবং আমি আরেকটি জিনিস আমি বলবো যে আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার এই জন্মদিন ছাড়াও আরও দুটি ডেট আছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে তারা বলছেন না, কিন্তু তা প্রমাণ তো রয়ে গেছে, রেকর্ড রয়ে গেছে। যেমন ম্যাট্রিক সার্টিফিকেট, তারপরে বিবাহ বার্ষিকীতে যে ডেটটি উল্লেখ করা হয়েছে সেইখানে সেটি থাকার পর আমার মনে হয় যে এটি নিছকেই একটি বিতর্কর জন্যই বোধহয় এটি এখনও জিয়ে রাখা হয়েছে। তা আমি মনে করব যে দেশের বৃহত্তর মঙ্গলের জন্য, আমাদের ইউনিটির জন্য, আমাদের দেশকে একটা জায়গার মধ্যে রাখার জন্য আমি মনে করি যে এটি যদি হয়েও থাকে তাহলে আমার মনে এত ঘটা করে না করলেও চলে। আপনি বলছেন এটা সামান্য বিষয়, যেটাকে জন্মদিনের কথা বলছেন। যদি খালেদা জিয়া এই জন্মদিন পালন না করতেন তাহলে কি বাংলাদেশের রাজনীতির দুই দলের মধ্যে যে তিক্ততা আছে এটা কি দূর হয়ে যেত? সেটা দূর হতো না, একটা পয়েন্ট কমে যেত আর কি, বিতর্কের একটা পয়েন্ট কমে যেত। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নাসিম ফেরদৌস। আমি আসলে রাজনীতির ব্যাপারে বিশেষ কিছু বলতে চাই না, আমি একটা ছোট্ট গল্প বলতে চাই এখানে। সেটা হলো, আমি আমার মামা সৈয়দ মোস্তফা আলীর কাছে শুনেছি যে ভারতে একটি জনগোষ্ঠী আছে যেখানে বাচ্চারা জন্মালে তারা কাঁদে এবং মৃত্যুর সময় হাসে। তার এক্সপ্লেনেশনটা হলো যে কাঁদে যখন, যে বাচ্চার জন্ম হলো, পৃথিবীতে আসলো, সে নানা রকমের বিপদ আপদ পার হয়ে তারপরে মরবে, মরলে পরে নিশ্চিন্ত একটা জায়গায় যাবে। সুতরাং জন্মবার্ষিকী তারা সেলিব্রেট করে না। আপনি যদি পাশ্চাত্য দেশে দেখেন সেখানে বলে গোয়িং ওভার 50, 50-এর ঊর্ধ্বে হলো গোয়িং ওভার হিল। তো 50-এর পরে আমার জানা মতে বাংলাদেশ কেন কোথাও কোনো নারী নেতৃত্ব কখনো, বেগম রোকেয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ এভাবে ঘটা করে জন্মদিন করেছেন বলে মনে পড়ে না। এবং অনেকেই করছেন, আমরা দেখি যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা করেন, পালন করেন। নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, কিন্তু সেটা হলো নেলসন ম্যান্ডেলা নিজে যখন ইয়েতে ছিলেন, তখন প্রেসিডেন্ট যখন ছিলেন তখন কিন্তু হয়নি, পরবর্তীতে হচ্ছে এবং এখন হচ্ছে। হ্যাঁ, এটা স্বীকার করি যে হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে যেখানে দ্বন্দ্ব সেখানে কেন করবেন, করে কেন এই দ্বন্দ্ব সব জায়গায় ঘাটে ঘাটে দ্বন্দ্ব বাড়ানোর তো দরকার নেই। ওনারাই বলেছেন যে সংলাপে আসবেন, সংলাপে যদি আসতে চান তাহলে দ্বন্দ্বের পয়েন্টগুলো কমানোর দরকার নেই। জন্মদিন পালন এটা তো যার যার একটা ব্যক্তিগত বিষয়, এটা যদি তিনি পালন করেই থাকেন তাহলে তিক্ততা বাড়বে কেন? ব্যক্তিগতভাবে করবেন, জনগণের মনে কেন আঘাত দিবেন? আচ্ছা, আপনাকে মনে হচ্ছে এটা করে আঘাত দেওয়া হচ্ছে?
কিছুটা মানুষ যখন বিতর্কে যাচ্ছে সেটা মানে কিছু লোক তো আঘাত পাচ্ছে, এই বিতর্কে কেন যাবেন সেটাই হলো কথা। ধন্যবাদ আপনাকে। প্যানেলে বিএনপি এবং আওয়ামী লীগের দুজন আছেন, আপনাদের দুজনের কাছে আসছি। তার আগে একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি। অনেকগুলো হাত, শুরুতেই চতুর্থ সারিতে। আমি সম্মানিত অতিথিবৃন্দের কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশের গণতন্ত্র এখন কি সাংঘর্ষিক তন্ত্রের দিকে এগুচ্ছে নাকি আমরা আসলে গণতন্ত্রের দিকে আগামী দিনে যাবে, এটা আমি জানতে চাচ্ছি। ইস্যুতে কি বলবেন যে এই যে 15ই আগস্টের জন্মদিন পালন এবং 15ই আগস্টে দেখা গেছে বঙ্গবন্ধু জাতির জনকের যে জন্ম শহীদ দিবস শোক দিবস পালন করা হয়, এদিকে আমাদের বিএনপির চেয়ারপারসনের জন্মদিবস পালিত হয়। এটা আমাদের দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এটা জন্মদিবসের চেয়ে জাতির জনকের শোক দিবস সবচেয়ে বড় জিনিস, এটা জাতিকে মানিয়ে নিতে হবে। এবং আমি আজকে জানতে চাই যে এই কলঙ্ক যদি না মোছা হয় তাহলে আপনারা দুই দল, বড় দুই দল আছেন বিএনপি আওয়ামী লীগ, আপনারা আসলে আমরা মনে করতেছি, জনগণ মনে করতেছি যে আপনারা সাংঘর্ষিক তন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে। ধন্যবাদ। হোক না সে তার জন্মদিন, মানুষ তো জন্ম নেবে এটাই তো স্বাভাবিক, কিন্তু তিনি তো সাধারণ জনগণ না, তিনি তিনবারের বিরোধী দলের নেত্রী ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তো ওনার মতো একজন এত বড় মানুষ কিভাবে 1000 বছর, বিবিসি জরিপে যিনি হয়েছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মৃত্যু দিবসে তথা জাতীয় শোক দিবসে কীভাবে সে জন্মদিন পালন করে, এটা নিছক আমার দৃষ্টিতে যে আসলে বিরোধী দলকে বা একটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছু হতে পারে না। আপনার কি মনে হয় যে এই জিনিসটাকে, জন্মদিন পালন করা জিনিসটাকে খুব বড় করে কিছু দেখা যাচ্ছে? অবভিয়াসলি বড় করে দেখা যাচ্ছে, কারণ সে তো একজন সচেতন নাগরিক। সে কীভাবে করে, যেখানে মানুষ ওই দিন 15 তারিখে যেভাবে শোকে মানুষ থাকে বিমূঢ়, সেই দিনে সে কীভাবে জন্মদিন পালন করে এত ঢাক ঢোল পিটিয়ে, এটা নিছক রাজনৈতিক পলিসি ছাড়া কিছু না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আমি আসলে বলতে চাই যে মাননীয় বিরোধী দলের নেত্রী এই যে 15ই আগস্ট জাতির জনকের মৃত্যু দিবসে তিনি যেভাবে মানে তার জন্মদিনকে পালন করেন, আমার মনে হয় এটাকে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারতেন, কারণ এটা কোনোদিনই তার জন্মদিন না, যেহেতু 15ই আগস্টের বেনিফিটের যারা তাদের জন্মদিন হিসাবে এটা পালন করতে পারেন। খালেদা জিয়া এবং বিএনপির দিক থেকে কিন্তু বলা হচ্ছে এই দিনটাই তার জন্মদিন। আসলে এটা তো আপনি বললেন যে ইলিয়াস কাঞ্চন আমাদের দেশের একজন প্রখ্যাত অভিনেতা, তিনি তো বললেন যে এখানে যারা উপস্থিত তারা জানে, দেশবাসী জানে মাননীয় বিরোধী দলের নেত্রী তার জন্মদিন কবে। তিনি প্রাইম মিনিস্টার যেহেতু বাংলাদেশের, অবশ্যই তার একটা বায়োডাটা ওখানে উল্লেখ আছে এবং তার যে এসএসসি পরীক্ষার সনদে উল্লেখ আছে। এখানে এই ভ্রান্ত জন্মদিন পালন করার কোনো অবকাশ আছে বলে মনে করি না। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসবো। রফিকুল ইসলাম মিয়া, শুনছেন এটা, এই জন্মদিন পালন নিয়ে আওয়ামী লীগের দিক থেকেও কিন্তু বহু কথা এসেছে। অনেকবার আওয়ামী লীগ বলেছে, অনুরোধ করেছে, আহ্বান জানিয়েছে যেন এই জন্মদিন পালন করা না হয়। এখন একজন দর্শক প্রশ্ন করছেন যে এটা কি রাজনীতিতে তিক্ততা সৃষ্টি করছে না? আমি সম্পূর্ণ ঘটনাটাকে যেভাবে গত কয়েকদিন যাবৎ প্রতি বছরই যেভাবে আলাপ আলোচনা হয়, এইভাবে আমি কখনো এই নিয়ে এত বাড়াবাড়িটা আমি মোটেই পছন্দ করি না ব্যক্তিগতভাবে। আর একজন মানুষের জন্মদিবস তিনি না করে তার অনুসারীরা যদি করতে চায়, এটাকে এত ঘটা করে দেখা এবং এটা এই ব্যাপারে এত এরকম কথাবার্তা বলা হচ্ছে। খালেদা জিয়া সেই অনুষ্ঠানে থাকেন, হ্যাঁ থাকলেন, কিন্তু সেই জন্য যারা তার বিপক্ষে কথাবার্তা বলছেন, যেই ভাষায় কথাবার্তা বলছে আক্রমণাত্মকভাবে, এবং এই আক্রমণাত্মকভাবে কথা বলা এবং এরকম ভাষা ব্যবহার করা হচ্ছে যাতে করে যারা বিএনপি বা বেগম খালেদা জিয়ার জন্মদিন করতে চাচ্ছে তারা এটাকে মনে করছে যে যেহেতু আমাদেরকে এইভাবে গালিগালাজ করা হচ্ছে, এবং যে ভাষা, তিক্ত ভাষা, আজকেও একজন মাননীয় মন্ত্রী ওনার জন্মদিবস নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এতে করে যে কোনো মানুষ তার যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে তাহলে সেটার থেকে সে তো বলবে যে আমার সত্য তারা কী কঠিন বা কাজটা করা দরকার, সেটা সেই ব্যাপারে তারও বেশি অনুপ্রাণিত হওয়ার কথা। এখানে কোনো সহনশীলতা, সহমর্মিতা, পরমত সহিংসতা বলেন, অন্যের প্রতি রেসপেক্ট, সম্মান কোনো কিছু রাখা হচ্ছে না। এবং সেইগুলি সবগুলি পত্রপত্রিকা যদি আপনি পড়েন, গত কয়েক বছর যাবত এই জন্মদিবস নিয়ে কেন করা হচ্ছে, যেই ভাষায় আক্রমণ, এটা কোনো মানুষের বিরুদ্ধে পড়তে পারে। একজন উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি নেত্রী, তার সম্পর্কে যেই ভাষায় আচরণ করা হচ্ছে, আমি সেই ভাষাগুলি এখানে ব্যবহার করে আমি একটা প্রশ্ন করি, আপনি আবার উত্তর দিবেন। আমি এটাকে পুনরায় আমি যেটা বলতে চাই, এত রুচিহীন বক্তব্য বলা হয় যার কারণে
আমি একটা যার কারণে যেমন ধরুন গতকাল যেভাবে পুলিশ জন্মদিনের পরে গতকাল একটা কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সেন্ট্রাল অফিসে, পুলিশ দিয়ে চতুর্দিকে আপনি মানে পুলিশ দিয়ে এখানে দখল করে নিলেন। ওইখানে যদি জন্মদিন করা হতো, পুলিশের এই আচরণ না হতো, তাতে কি জাতির কি ক্ষতি হতো? আর জাতি তো ওই রুমের মধ্যেই করছে। আপনাদের দলের রুমের মধ্যে বসে আপনাদের দলের একজন না, আপনাদের জন্য পাবলিক মিটিং করছে, রুমের ভিতরে করছে। আপনাদের দলের কেন ব্যবহার করলে? আপনাদের দলের একজন নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি একটা কথা বলেছেন, পত্রিকায় এসেছে 14ই আগস্ট এক আলোচনা সভায়, যে আমরা অনেক আগে দেশনেত্রীর জন্মদিনে যেতাম না, আমি তাকে কোট করছি, কিন্তু এখন ক্ষমতাসীনদের কথাবার্তার কারণে জন্মদিনে উপস্থিতি আমাদের জন্য ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। এটা কি সত্যি? আমি ঠিক ওই ভাষায় ব্যবহার করবো না। আমি যেটা বলবো যে এই জন্মদিনের যেই কথা উনি বলেছেন যে আমরা যেতাম না, করতাম না, এইগুলি নিয়ে যে সমস্ত ভাষা ব্যবহার করা হচ্ছে, সেই ভাষা ব্যবহার করার ফলে কোনো যারা বেগম খালেদা জিয়ার জন্মদিবস করতে চায় মানসিকভাবে তারা মনে করে যে আমাদের নেত্রী একটা জন্মদিবস করবো, যেদিন জন্মদিবস হয়েছে সেদিনই আমরা করতে চাই, সেইটা করার জন্য তারা বেশি। এখন আপনাদের কি মনে হয় এখানে কি ছাড় দেওয়ার কোনো ব্যাপার আছে? বিএনপি কি চাইলে পারে যেটা জন্মদিন? এটা একটা ইস্যু না, আমার কাছে এটা একটা খুব মারাত্মক ইস্যু বলে মনে হচ্ছে না, যে ওনারা জন্মদিবস যারা করতে চায় করছেন, আর শোক দিবস তো পুরোপুরি সারা দেশই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2013 সালে এক অনুষ্ঠানে বলেছেন যে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে যে ওই দিন তিনি যখন কেক কেটে ছুরি চালান তখন মনে হয় আমার বুকে সেই ছুরি চালাচ্ছেন। এটা তার আবেগে আঘাত করছে, সেই কথা বলছে। এটা আমি বলবো না যে কেউ যদি তার আবেগ যে জায়গায় নিয়ে যায় সেখানে আবেগে যদি তিনি আঘাত পান, সে আবেগের উপর তো আমার কোনো কর্তৃত্ব নেই, তিনি ভাবে বলতে পারে না। আর যদি আমি মনে করি যে না বেগম খালেদা জিয়ার 15ই আগস্ট জন্মদিবস, সেই জন্মদিবস যদি উনি বা ওনার কোনো বক্তব্য করতে চায়, এইটাকে 15 আগস্টের দুঃখজনক বা বেদনাদায়ক ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, এবং করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ইন্ডিভিজুয়ালি ওনারটা করছেন, আর ওনার এই ব্যাপারে কোনো বাধা দিচ্ছে। ধন্যবাদ। তবে পুলিশ দিয়ে ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তিকে তার মানে জন্মদিবস করতে না দেওয়া, এটা কোন জাতীয় সংস্কৃতি সেটাও আমার বোধগম্য। ধন্যবাদ আপনাকে। এইচটি ইমাম, পুলিশ দিয়ে কেন জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে দিতে হবে? পুলিশ দিয়ে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিনা আমার তো মনে হয় না। আর আমরা দু একটি টেলিভিশনে দেখেছি, আপনি মোটামুটিভাবে এখানে যারা আছেন অংশগ্রহণ করছেন সকলেই মোটামুটিভাবে একমত যে এই দিনটি বেগম জিয়ার সত্যিকার জন্মদিন নয়, এবং এর আগে এটি পালনও করতেন না। আর এমন একটি দিন যেখানে এটি অত্যন্ত স্পর্শকাতর প্রত্যেকের জন্যই। এখন কিন্তু মোটামুটিভাবে আমরা সবাই মনে করছি যে জাতির পিতা সব কিছু আলোচনার ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, তিনি কোনো দলীয় ব্যক্তি আর নন। সকলেই মনে করেন তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জন্য যে প্রাণ দিয়ে গেছেন, যেভাবে দিয়েছেন সব কিছুর। এখন মিস্টার ইমাম একটি প্রশ্ন, ইলিয়াস কাঞ্চনও বলছেন, নাসিম ফেরদৌসও বলছিলেন, যদি খালেদা জিয়া জন্মদিন পালন না করেন তাহলে কি রাজনীতিতে যে এখন যে তিক্ততা আছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, এটা কি দূর হয়ে যাবে? এটি পুরোপুরি দূর না হলেও আমি মনে করি এই অকারণ খোঁচাটি দিয়ে, এবং যাদের দুঃখ, যাদের বেদনা, আমি নিজেই ব্যক্তিগতভাবে ধরুন আমার কাছে প্রচণ্ড খারাপ লাগে যে এটি কী ব্যাপার। উনি তো তার জন্মদিনও নয়, আমাদের কাছে তো দলিলপত্র আছে, সকলের কাছেই আছে, তিনি এই দিনটি না পালন করলে এমন কি ক্ষতি হয়? মানে দুই দলের মধ্যে কি সহনশীলতাটা আরও বাড়বে এই জন্মদিন? অবশ্যই, নিশ্চয়ই। আমি যদি একটু সুযোগ দেন, আমি ভাইকে বলতে চাই, সেটা হলো যে জন্মদিনও পালন করা যেতে পারে এবং আমাদের বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীও পালন করা যেতে পারে। সেটা হলো যে বিএনপি কি মনে করে কি না আমি জানি না, যে জাতির পিতা হিসাবে তাকে স্বীকৃতি দেয় কিনা, এটা এখন প্রশ্নের বিষয়। যদি স্বীকৃতি দিত তাহলে প্রথমে বঙ্গবন্ধুর জন্য শাহাদত বার্ষিকীটি পালন করে যদি দেখাতো যে ওনারা একটা আয়োজনের মাধ্যমে শাহাদত বার্ষিকী পালন করত, তারপরেও যদি জন্মদিন পালন করতো তাহলে বোধহয় এই বিতর্ক থাকতো। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে আরেকবার ফিরে যায় দ্বিতীয় সারিতে। আসসালামু আলাইকুম। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন যে ওনার এসএসসির সার্টিফিকেটে ডেট লেখা আছে, তা আদৌ কি এসএসসি সার্টিফিকেটে অরিজিনাল ডেটটা থাকে? কারণ আমার অভিজ্ঞতা অনুসারে, আমি একজন মেয়ে, আমি 68-তে জন্ম নিয়েছি,
আমার কাজিন নিয়েছে 64-তে, কিন্তু এসএসসিতে আমার আর ওর একই মানে ডেট দেওয়া হয়েছে। সে ছেলে সরকারি চাকরি পাবে বলে তার বয়সটাকে কমিয়ে রেখেছে। তা আমি কিভাবে বুঝবো যে এসএসসি সার্টিফিকেটে ওনার অরিজিনাল ডেট? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পাসপোর্ট এবং এসএসসি সার্টিফিকেট এটা যদি এক না থাকে তাহলে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না, আপনাকে ওইটাই মানতে হবে। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন। শ্রোতা দর্শকদের এখানে আর্মি নিয়মে যখন বিয়ে হয়, যিনি বিয়ে করেন সঙ্গে সঙ্গে তার জন্ম বৃত্তান্ত সব কিছু, কোথায় জন্ম, কোথায় কয় জন্ম সব লিখিত থাকে। আর্মির রেকর্ডেও 15ই অগাস্টের কোনো উল্লেখ নেই কোনো কোথাও। ধন্যবাদ এসটি ইমাম। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, বিরতি পর আবার আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন পারভিন সুলতানা। উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন করার ক্ষমতা জাতীয় সংসদের কাছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা কতটুকু বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে। একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটা খবরের কাগজে এসেছে, এবং এই উদ্যোগের পক্ষে প্রধানমন্ত্রীও কথা বলেছেন, যুক্তি দিয়েছেন যে কেন এটা দরকার। রফিকুল ইসলাম মিয়া উনি প্রশ্ন করছেন এটা কতটা বাস্তবসম্মত, যে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগ। এই উদ্যোগটা সম্পর্কে ক্ষমতাসীন দল বলছে যে সংবিধানের প্রথম ব্যবস্থা ছিল, কিন্তু যেই কথাটা একবারেই বলছে না যে তদানীন্তন সরকার গঠনের পরবর্তী সময়ে যখন একদলীয় শাসন করা হয়, বাকশাল করা হয়, তখন কিন্তু এই অভিশংসনের ক্ষমতাটা চলে যায় রাষ্ট্রপতির হাতে। তখন কিন্তু সংবিধানে যে কথাটা বারবার বলা হচ্ছে যে আমাদের সংবিধানে সংসদের কাছে এই ক্ষমতাটা ছিল, কিন্তু আওয়ামী লীগ আমলি জনাব শেখ মুজিবুর রহমান সাহেব যেমন রাষ্ট্রপতি হলেন এবং গণতন্ত্রের জবনিকা পতন ঘটল, বহুদলীয় গণতন্ত্রের পতন ঘটল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হলো, এবং মানুষের কোনো অধিকার, এক দলের বাইরে ভিন্ন দলের ভিন্ন মতামত প্রকাশ করার অধিকার তখন লোপ পেল, তখন কিন্তু রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমতাটা চলে গেলেন। পরবর্তী সময়ে আমাদের সংবিধানের 96 অনুচ্ছেদের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো যে এই অভিশংসনটা যদি করতে হয় তাহলে তার বিরুদ্ধে এলিগেশন যদি থাকে কোনো বিচারপতির বিরুদ্ধে, এবং সেই এলিগেশনটা রাষ্ট্রপতির কাছে দিতে পারেন। এমনিতেও মানে এটা নিয়ে সিনিয়র মানে চিফ জাস্টিস সহ আরও 2 জন জাজ নিয়ে 3 জন অ্যাপিলেট ডিভিশনের জাজ ইনক্লুডিং দি চিফ জাস্টিস নিয়ে 2 জন জাজ, ওনারা সেটা পরীক্ষা নিয়ে দেখবেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আন্ডার আর্টিকেল 96। এখন বাস্তবতা এটা কি? এখন বাস্তবতা কি সংসদের কাছে ফিরে যাওয়া উচিত? এখন পর্যন্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই রয়েছে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা রয়েছে যে আমাদের দেশে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সম্পর্কে নানা রকম কথাবার্তা আপনারা শুনেন বা আছে। এটা একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে, এবং যারা আইন পেশার সঙ্গে জড়িত রয়েছেন, যারা আইন পেশায় প্রতিনিয়ত যাচ্ছেন, সেখানে সবচেয়ে দুঃখজনক এটা যদি সংসদের কাছে ফিরে আসে যদি না, আমাকে একটা সেকেন্ড, কি সমস্যা হবে যদি আপনি যেটা হলো যেহেতু সবচেয়ে বড় সমস্যা হবে আপনি দলীয় বিচারপতি করছেন, দলীয় এলিজেন্স না থাকলে আপনি তাহলে সবাইকে করা হচ্ছে, এটা অভিযোগ হিসেবে এসেছে। অভিযোগ আসছে তো, কিন্তু বেশিরভাগই আপনার বায়োডাটাটা নেন। যেমন এখন যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্ট কোনো ইলেক্টেড পার্লামেন্ট নয়, 154 জন উইদাউট হ্যাভিং নো ইলেকশন তারা ইলেক্টেড হয়েছে। তাদের হাতে যদি আপনি এই ক্ষমতাটা দিয়ে দেন এবং তারা দলীয়ভাবে যদি সমস্ত জিনিসটা দেখে, যেখানে দি পার্লামেন্ট হ্যাজ নো ম্যান্ডেট ফ্রম দ্য পাবলিক টু রুল দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কান্ট্রি, এবং আমাদের আর্টিকেল 65(2) যেখানে আছে যে কন্টেস্টেড ইলেকশন হবে 300 সিটে এবং ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে, ভোট ছাড়াই একটা পার্লামেন্ট হয়েছে, তাদের হাতে আপনি এটা যদি একটা প্রপার জাস্টিস হবে না, এটা যদি প্রপার নির্বাচন করা হবে তাতে করে বিচার বিভাগ এমনিতেই 12টা বাজছে, তার অস্তিত্ব বিলীন হয়ে। আপনি যেটা বলছেন যে অভিযোগ, যদি এটা একটা প্রপার ইলেকশন হতো, যদি এটা একটা বিতর্ক ছাড়া নির্বাচন হতো এবং আপনার ভাষায় সবাই যদি নির্বাচিত হতো, তাহলে কি এটা সংসদের হাতে নেওয়া যেত? সেটা আলোচনার বিষয়বস্তু। আমি এখনই মানে
বলতে পারবো না যে, কিন্তু যেই ব্যবস্থাটা এখন বিরাজমান আছে আর্টিকেল 96-এ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা যেভাবে পরিচালিত হচ্ছে, 3 জন মানে মোস্ট সিনিয়র জাস্টিস ইনক্লুডিং দি চিফ জাস্টিস যেটা করেন, আমার ব্যক্তিগত অপিনিয়ন এজ এ লয়ার, দিস ইজ মাই অপিনিয়ন, যে এটা যথেষ্ট এফেক্টিভ এবং এখানে ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা খুব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এইচ.টি. ইমাম। এই ধরনের একটা উদ্যোগ সরকার কেন নিয়েছে যে সংসদের হাতে নিয়ে আসা হবে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা? আমি বিষয়টি অন্যভাবে দেখি, যে দেশের সর্বোচ্চ ব্যক্তি যিনি রাষ্ট্রপতি, তাকে যদি অভিশংসন করা যায় তাহলে সুপ্রিম কোর্টের জাজদের কেন করা যাবে না? সংসদ যদি করতে পারে। সংসদ হচ্ছে আমাদের সংবিধানের মূল কথাই হলো জনগণ সকল ক্ষমতার উৎস, আর জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তাদের হাতেই সকল ক্ষমতা। তাই যদি হয় তাহলে তারা কেন অভিশংসন করতে পারবেন না? 1 নম্বর। দ্বিতীয়ত, যে জাজ সাহেব হয়ে গেলেই তিনি যে সব কিছুর ঊর্ধ্বে হবেন তা তো নন। যেমন ব্যারিস্টার সাহেব নিজেই বললেন যে এক একজনের এক এক দলীয় মতামত আছে, এক একজন এক এক রকমের, তার উপরে অনেকের ধরুন কর্মক্ষমতা অথবা সাফল্য, অন্যান্য বিষয় আলোচনাও করার আছে। আমরা দেখতে পাচ্ছি যে যখন জুডিশিয়ারিকে পৃথক করা হলো, সেই সময় বড় যুক্তি ছিল যে বিচার বিভাগকে পৃথক করলে মামলা নিষ্পত্তি অনেক দ্রুততর হবে এবং তখন তাদের পক্ষে স্বাধীনভাবে কাজও করতে পারবেন, মতামত প্রকাশ করতে পারবেন। এখন বাস্তবে আমরা দেখছি যে জুডিশিয়ারি আলাদা হয়ে যাওয়ার পরে মামলার পরিমাণ 3 গুণ বেড়ে একটা প্রশ্ন, আপনারা যেটা চাচ্ছেন যে সংসদের হাতে যাক, জনপ্রতিনিধিদের হাতে, কিন্তু সংসদের নেতা তো প্রধানমন্ত্রী, তিনি একটা দল থেকে নির্বাচিত হচ্ছেন এবং সংসদ কি চাইবে সেটা অনেকটা আমরা দেখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর না। আমি বলছি, শেষ করছি, অভিশংসন কিন্তু অভিশংসন যখন হয়, আমি যদি তিনি তো নির্বাহী বিভাগের প্রধান, তিনি যদি আবার একই সঙ্গে জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে যান সংসদে, তাহলে জিনিসটা স্বার্থটা এক জায়গায় চলে আসলো না? তিনি তা পারবেন না। এই জন্যই যে অভিশংসনের যে বিধানটি, এটি একেবারে সাধারণ যে ভোটাভুটির মাধ্যমে সংখ্যাধিক্য দিলেই হয়ে যাবে, তা তো হবে না। নিশ্চয়ই 3/4 এরকম একটা নম্বর থাকবে যে এত সংখ্যক ব্যক্তি যদি করেন। জাস্টিস বদরুদ্দোজা চৌধুরীকে তারা অভিশংসন করেছিলেন না? তো এইরকম যদি কঠিনভাবে থাকে তাহলে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী তাকে যেরকমভাবে অপসারণ করা হয়েছিল, তা এখন সেই রকম যদি থাকে তাহলে তো অন্যরকম ব্যাপার হবে। কিন্তু এই যে অনেকে সংশয় প্রকাশ করছেন যে সরকার আসলে জুডিশিয়ারিকে আরো বেশি নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে বিচার বিভাগকে, সেই জন্য নিয়ন্ত্রণের কোনো প্রশ্নই ওঠে না। কেননা যেহেতু এই ধরনের ঘটনা তো কচিত ঘটবে, খুবই কম ঘটবে, 1 নম্বর। আর 2 নম্বর আরেকটি কথা, এটা কি পুনর্বিবেচনার সুযোগ আছে? ব্যারিস্টার রফিকুল ইসলাম পুনর্বিবেচনার সুযোগ আছে? জি, এটা কি সরকার এই ধরনের বিষয়টি তো নিয়ে এখনো বিলই হয়নি, কিন্তু আলোচনা তো হচ্ছে। আলোচনা হচ্ছে মানেই সকলের মতামত নেওয়া হচ্ছে। দেখা যাক না মতামত কি আসে। আরেকটি কথা একটু না বলেই পারছি না, আমাদের ব্যারিস্টার বন্ধু সাহেবের কথার উত্তরে উনি বলছেন যে 154 জন অনির্বাচিত। এখন অনির্বাচিত কেন হলেন? বিধান তো ছিল, আপনি নির্বাচন করলেন না। আপনি নির্বাচন না করে আপনি নিজের ক্ষমতা, নিজের যা কিছু আপনি ছিল সেটি নিজে হারালেন। হারিয়ে এখন আপনি বলছেন সেই বিতর্কে আমরা ফিরবো না, এটা গত হয়েছে। দেখি দর্শকরা কি ভাবছেন এই বিষয়টিতে। একেবারে পেছনের সারিতে আমি অভিজ্ঞ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম ভাইকে বলতে চাই একটি প্রশ্ন। রফিক ভাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অগ্রণী সৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধের মহান নেতাকে তিনি বারবার রিপিট করে বলছেন জনাব মুজিবুর রহমান। এই প্রসঙ্গে থাকতে চাই আমরা অন্য কোনো মুজিবুর রহমান, এটা সম্পর্কে যদি কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ। বা পাশে শেষের দিকে। এটা মোটেও ঠিক হবে না নেওয়া। কেন মনে করছেন হবে না? কেননা বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না, যেহেতু ওনারা সংসদের হাতে ক্ষমতা নিতে পারে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে মাঝখানে আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা যদি এই দেশটাকে স্বীকার করি, অবশ্যই জনগণ স্বীকার করতে হবে। আর জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবিক প্রতিষ্ঠান হচ্ছে আমাদের জাতীয় সংসদ এবং জনগণ দ্বারাই তো নির্বাচিত। অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ মানে ইসের অভিশংসনের ব্যাপার অবশ্যই সংসদ নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। এখানে তৃতীয় সারিতে বাঁ পাশে আরেকজন। উচ্চ আদালতে বিচারপতিদেরকে সরিয়ে দেওয়ার অভিশংসনের ক্ষমতা সংসদের নিতে পারে,
এ অধিকার আছে, কারণ হলো সংসদ জনগণের দ্বারাই নির্বাচিত, আমি এটা মনে করি। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসি, নাসিম ফেরদৌস। আসলে সংসদ যদি নির্বাচিত, সঠিকভাবে নির্বাচিত এবং সত্যিকারের অর্থে কাজ করে, তাহলে এটা সংসদে আসা বোধহয় কোনো আপত্তি নেই বলে আমি মনে করি। তবে একই সাথে বলতে হবে যে এখনকার যে সংসদ আছে সেটা বিতর্কের পয়েন্ট না বাড়িয়ে, কারণ এটা অলরেডি আরেকটা বিতর্কের সূত্রপাত হয়েছে এটা থেকে, এই বিতর্কে না গিয়ে সংসদের যেসব জরুরি কাজ আছে এবং যেটা সবচেয়ে বড় জরুরি কাজ সংসদে, সেটা হলো লেজিসলেশনগুলো করা সঠিকভাবে, সেইগুলো কাজগুলোতে যদি মনোনিবেশ করে তাহলে বোধহয় হচ্ছে অনেক ভালো হয়। এই যে অনেকে একটা উদ্বেগ প্রকাশ করছেন, এটা যদি সংসদের হাতে যায় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতাটা আসলে ব্যক্তি বিশেষের স্বাধীনতার উপর নির্ভর করে। বিচার বিভাগ, সেটা শুধু বিচার বিভাগ বলে না, সব কিছুকেই দলীয়করণ করা হয়েছে। সেখান থেকে এই রাজনীতিবিদদেরকেই বেরিয়ে আসতে হবে, রাজনৈতিক দলগুলোকেই বেরিয়ে আসতে হবে এবং সব কিছুর থেকে দলীয়করণ সরাতে হবে, না হলে তো বিচার বিভাগ চলতে পারবে না এবং অন্য কোনো বিভাগই চলতে পারবে না, সরকারই চলতে পারবে না। ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চন। আমারও একই কথা, যে সংসদে গেলে কিংবা ইনস্টিটিউশনে আলাদাভাবে থাকলেই আসলে যতক্ষণ পর্যন্ত যারা সরকার পরিচালনা করেন তাদের ইচ্ছা যদি না থাকে যে দেশের গণতন্ত্রকে বা বিচার ব্যবস্থাকে, এই সমস্ত জিনিসগুলোকে জনগণের জন্য ন্যায়ভাবে যদি সেগুলো ব্যবহার যদি না করার ইচ্ছা যদি না থাকে, সেটা সংসদেই নেন কিংবা বাইরেই রাখেন, তাতে কিছু যায় আসে না। আর একটি জিনিস যেটি যে রফিক ভাই যে কথাটি বলেছেন, যে এখন বর্তমানে যে সংসদ, সেই সংসদের জন্য ওনারা চাচ্ছেন না, যদি সংসদে ওনারা থাকতেন তাহলে হয়তো চাইতেন। কিন্তু আমার কাছে কথা হলো যে এই যে সংসদের বয়কট করার যে বিরোধী দলদের যে বয়কট করার প্রবণতা, যার জন্যই কিন্তু আজকে সংসদের কিন্তু এই সংকটটা কিন্তু সৃষ্টি করেছে, এবং আমি মনে করি যে বিরোধী দলের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে দেশের আজকের পরিণতিটা কিন্তু এই জন্যই কিন্তু হয়েছে। যদি তারা সংসদে যেত, যদি সংসদে যেত, তাহলে তারা যে ইলেকশনের যে অ্যামেন্ডমেন্ট যেটা করেছিল সেটা তো তারাই জানতো না যে এই। ইলিয়াস কাঞ্চন, এখানে মূল পয়েন্টটা যেটা, অনেকে মনে করেন যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য রাজনীতিবিদদের উপর অনেকে আস্থা রাখতে পারেন না। আমি সংসদের কথা বলছি, আপনার কি মনে হয়? বিচার ব্যবস্থাটা আসলে ব্যবস্থাটা আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে যে আমরা কিন্তু ন্যায় বিচার সুশাসনটা কিন্তু আমাদের নেই কিন্তু, এবং এটা নেই বলেই কিন্তু আমরা যে সাধারণ যারা আছে তাদের মধ্যে কিন্তু ভালোভাবে বলার সুযোগ আছে। একজন বলছিলেন যে আদালতই হচ্ছে সর্বশেষ ভরসার জায়গা। হ্যাঁ, আদালত সর্বশেষ ভরসার জায়গা, কিন্তু সেই আদালতও আমরা যে সমস্ত সেটাও কিন্তু দেখি যে সরকার দ্বারা, যখন যে সরকার থাকে সেই সরকার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। যেমন আমি বলবো দুদকের কথাই চিন্তা করেন, যে দুদক কী অবস্থায় ছিল, সে কী অবস্থায় আছে, এখন বিচার ব্যবস্থায় কী অবস্থায় আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু তার যে দায়িত্ব, তার যে সুশাসন, সেটি কিন্তু জনগণ কিন্তু পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে ইলিয়াস কাঞ্চন। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেল করেও এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন হাসনাইন হাফিজ। খসড়া সিভিল সার্ভিস আইনে সরকারের অনুমতি ছাড়া ফৌজদারি অপরাধে সরকারি কর্মকর্তাদের গ্রেফতার না করার প্রস্তাব করা হয়েছে। এ ধরনের একটি আইন কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি সচিব কমিটিতে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আছেন, আপনি একসময় সরকারের কর্মকর্তাও ছিলেন। সরকার আসলে এই যে সিভিল সার্ভিস অ্যাক্ট, এটা নিয়ে কি করতে চাইছে? সিভিল সার্ভিস অ্যাক্টের যে কাজটি মূলত আমরাই শুরু করেছিলাম, এবং আমি এর একটি উদ্যোক্তাও ছিলাম, যে সিভিল সার্ভিসকে আমরা যেমন সরকারের কিংবা দলীয়ভাবে দলীয়করণ করার যে প্রবণতা বিভিন্ন সময় আমরা দেখে এসেছি, তার ফলে
সিভিল সার্ভিস বলতে কিন্তু আমি শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলছি না, রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী সকলে তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন এটি একটি, এবং তাদের তো মূল যে দায়বদ্ধতা সেটি হলো জনগণের কাছে, পার্লামেন্টের কাছেও এবং মন্ত্রীদের কাছেও হবে অবশ্যই, কিন্তু দলীয়ভাবে নয়। এবং দলীয়করণটা সত্যি খুব দুঃখজনক। অতীতে আমরা দেখেছি এমন এক সময় গেছে যে কোনো একটি ব্যাচকে, আমি বিশেষ করে একটি সময়ের কথা বলতে পারি, 2001 সালে বোধহয় আমাদের 1973 ব্যাচ বলে একটি ব্যাচ ছিল, খুব বিখ্যাত। এই ব্যাচটি সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ব্যাচের সকলকে একবারে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছিল। এখানে মানে সরকারি কর্মকর্তাদের দলীয় কাজে ব্যবহার না করা বা প্রশাসনকে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এই গুরুতর অভিযোগগুলো আসার ফলে আমরা সিভিল সার্ভিস রিফর্মসটা মূলত এটি চেয়েছিলাম যে যাতে সিভিল সার্ভিস স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো দলীয় কাজে ব্যবহার না হয়, এক নম্বর। কিন্তু তার সাথে আমি আপনার কাছে আবার আসছি, বিভিন্ন পত্রপত্রিকার খবরে দেখা যাচ্ছে যে সরকারের এই খসড়া আইনটিতে, প্রস্তাবিত আইনটিতে বলা হচ্ছে যে সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের কিংবা গ্রেপ্তার করতে পারবে না, ফৌজদারি অপরাধ হলেও এটা একটা অনুমোদন লাগবে। তাহলে কি সরকার তাদেরকে এক ধরনের বাড়তি সুবিধা দিচ্ছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের? না, অপরাধের কিন্তু পরিমাপ আছে। কতগুলো অপরাধ আছে যেগুলো কগনিজেবল এবং সঙ্গে সঙ্গে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায়, এমনকি জাতীয় সংসদ সদস্যদেরও করা যায়, গ্রেফতারের পরে স্পিকারকে জানালে হয়। কাজে এক্ষেত্রে এরকম কোনো ঢালাও স্বাধীনতার প্রশ্নই ওঠে না, এক। দ্বিতীয়ত হলো যে অন্যান্য অনেক অপরাধ আছে যেগুলো সম্পর্কে সরকারকে অবহিত করা দরকার, কিন্তু এটি নিতান্তই একটি ছোট অংশ। মূল বিষয় হলো মূল বিষয়টি হলো যে সিভিল সার্ভিসের রিফর্মস এমন হওয়া উচিত যে যখনই চাকরিতে কেউ ঢুকছেন, 1 নম্বর তার ক্যারিয়ার কীরকম হবে, 2 নম্বর তার ট্রেনিং কীভাবে হবে, প্রশিক্ষণ কীভাবে হবে, 3 নম্বর তিনি ভবিষ্যতে কোথায় যাবেন, তার লক্ষ্য কী হবে, তিনি সরকারের জন্য কি কি কাজ করবেন, তার পারফরমেন্স রেকর্ড কী হবে, এইগুলো বিচার করার জন্য এই সিভিল সার্ভিস রিফর্মসটা আমরা একসাথে নিয়ে এসেছি এবং তার মধ্যেই ওই সিভিল সার্ভিস অ্যাক্ট এগুলো মিলিয়ে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটি ওই এক পেশে ওইভাবে দেখলে। ধন্যবাদ আপনাকে নাসিম ফেরদৌস। অনেকে কিন্তু আশঙ্কা সেটাই করছেন যে সরকারি কর্মকর্তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কিনা, সেটা আর কি খবরের কাগজে যেরকম এসেছে। সিভিল সার্ভিস রিফর্মসের বিষয়টি কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে বহুদিন থেকে এবং এটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং আমি যখন ওই যে প্রশিক্ষণের কথাটি বলেছিলাম, আমি বরাবরই বলি যে আমরা আর্ম ফোর্সেসে প্রতিটি পদে প্রমোশনের জন্য, পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হয়, আমরা সিভিল সার্ভিসে কেন করব না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে নাসিম ফেরদৌস। আসলে সিভিল সার্ভিসের যে আইনগুলো আছে এখন, যেটা মূলত যেটা আইন ছিল সেটা সঠিক আইন ছিল এবং সেটা দলীয়করণের কারণে, যেটা স্যারও একটু আগে বললেন, যে দলীয়করণ করার কারণে এটা এমনভাবে একটা জটলা পেকে গেছে যে সিভিল সার্ভেন্টরা কোনো কাজ করার আগে যে স্বাধীনতা আগে উনারা ভোগ করেছেন, উইথ ইউর ডিউ রেসপেক্টস, উনি করেছেন, বা আমরা যখন সিভিল সার্ভিসে ছিলাম তা আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা কিন্তু আজকের সিভিল সার্ভেন্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এত বেশি দলীয়করণ হয়েছে, সে সাহস করে কোনো একটা ডিসিশন নিতে পারে না, যেই লেভেলে তার ডিসিশন নেওয়ার কথা সে ডিসিশন নিতে পারে না। সেই জন্য সে যদি এটা আপনি বাড়তি সুবিধা বলেন তাহলে সেটা বাড়তি সুবিধা, কিন্তু সে তার প্রোটেকশন চায়। সে যে কাজ করবে দেশের জন্য, সরকারের জন্য, তাকে তো প্রোটেক্ট করতে হবে। সে তো পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়ে এসেছে। এখন আমাদের কিন্তু একদম শুরুতেই গলদ। আমরা পরীক্ষাগুলো দেখেন, এই 32, 33, 34তম এগুলোর মধ্যে কত গণ্ডগোল আছে। পরীক্ষা ফেয়ার হতে হবে, ওপেন হতে হবে, ট্রান্সপ্যারেন্ট হতে হবে, রিক্রুটমেন্ট ট্রান্সপ্যারেন্ট হতে হবে। এইটা যদি হয় তাহলে সিভিল সার্ভেন্ট সততার সাথে কাজ করতে পারবে। সে যদি 2 নম্বরই সার্টিফিকেট নিয়ে সরকারের চাকরিতে ঢুকে তাহলে সে সততার সাথে চাকরি করতে পারবে না। আর যখনই করতে পারবে না, যখনই সে প্রেশারে থাকবে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল মাস্টার্সদের কাছ থেকে, তখন সে কিন্তু তার প্রোটেকশন চাইবেই এবং সেইটাই তারা হয়তো এই একটা চাইছে। কিন্তু একই সাথে বলতে হবে যে এসডিএম সাহেব যেটা বলেছেন যে এটা একটা জাস্ট একটা ছোট অংশ। সিভিল সার্ভিস অ্যাক্টটা কিন্তু একটা বিরাট অ্যাক্ট হতে হবে এবং এটার মধ্যে সব কিছু একসাথে ঢুকাতে হবে। ধন্যবাদ। দর্শকদের কাছে আবারও ফেরতে চাই, বাঁ দিকে মাঝামাঝি। আমরা দেখেছি যে কয়েকজন সচিবের
তারা মিথ্যা সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জমা দিয়ে তারা তাদের সার্ভিস বাড়িয়ে দিয়েছে। এই হলো বাংলাদেশের সিভিল সার্ভিসের অবস্থা। আমার কাছে যেটা মনে হয় যে সরকার, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী বা সিভিল সার্ভিসে যারা আছেন তাদের উপর নির্ভর করে দেশ পরিচালনা করতে চায়, জনগণের উপর নির্ভর করে দেশ পরিচালনা করতে চায় না। এই জন্যে এই সরকার এই সিভিল সার্ভিসদের বেশি সুযোগ সুবিধা দিতে চায় এবং তাদের দুর্নীতি করার যে প্রবণতা সেটাকে তারা বাড়ায় দিতে চায়। দর্শক, এখানে আমার একটি প্রশ্ন, আপনি কথাটাকে সার্বিকভাবে বলছেন যে এই হচ্ছে সিভিল সার্ভিসের অবস্থা, কিন্তু সেটা কি বলার সুযোগ আছে? কেউ যদি অন্যায় করে থাকে সেটা কিছু ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির ব্যাপার, সেটার জন্য কি পুরো সিভিল সার্ভিসকে আপনি দোষারোপ করতে পারেন? আমরা পত্রপত্রিকা কিন্তু সেটা বলে না। পত্রপত্রিকা বলে অধিকাংশ সিভিল সার্ভিসে যারা আছেন তারা অধিকাংশ মানুষের দুর্নীতির সঙ্গে জড়িত। আপনি কি বলেন? অভিযোগ আমি সেটাই মনে করি। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে মাঝখানে রাষ্ট্রীয় কাজে যারা নিয়োজিত তারা সকলেই আমাদের বাবা মা, ভাই বোন। তো বর্তমান সময়ে তাদেরকে জনসেবার দায়িত্ব পালন করতে গিয়ে নানানভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। কারো মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে বা কোনো কাজকর্ম করলেই তাদের নামে মিথ্যা অনেক সময় প্রতিবেদন দেওয়া হয়, মিথ্যা মামলা করা হয়। তো এই হয়রানি থেকে তাদেরকে বাঁচানোর জন্যই আসলে সিভিল সার্ভিস অ্যাক্টিভ বলে আমার মনে হচ্ছে, যে তারা যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়ন আরও গতিশীল হয়। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসি রফিকুল ইসলাম মিয়া। উনি একজন প্রশ্ন করছেন, আপনি শুনলেন যে সরকার বাড়তি সুবিধা কেন দিতে চাচ্ছে, ওনার একটা সন্দেহ তৈরি হচ্ছে। ব্যাপারটা যেভাবে আলোচনা হচ্ছে, জনপ্রতিনিধি যারা রয়েছেন, এমপি, মিনিস্টার, তাদের বিরুদ্ধে যদি মামলা করতে হয় তাহলে কিন্তু বর্তমান যে আইন রয়েছে তাতে সেই পারমিশনটা দেবে অ্যান্টি কারাপশন কমিশন উইল গিভ দ্য পারমিশন। এই ক্ষেত্রে পার্টিকুলারলি সিভিল সার্ভেন্টরা যদি অপরাধ করে, চুরি করে, দুর্নীতি করে, তাহলে তাদের জন্য সরকারের অনুমতি লাগবে। তাইলে যে দি পাওয়ার গিভেন টু দিস অ্যান্টি কারাপশন কমিশন, সেই পাওয়ারটাকেও আপনি কার্টেল করছেন। কারণ কি? কারণ হলো সিভিল সার্ভেন্টদেরকে যদি আপনি ফুললি কন্ট্রোল করতে পারেন এবং তাদের চাকরি, তাদের ভবিষ্যৎ, তাদের বিরুদ্ধে মামলা হবে না হবে সেটা যদি আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো আপনার পক্ষে সম্ভব হবে। সেই কারণেই এই চেষ্টাটা হচ্ছে। এবং দি পাওয়ার গিভেন টু দি অ্যান্টি কারাপশন কমিশন, সেটাকে পর্যন্ত আপনি কার্টেল করে নিয়ে যাচ্ছেন। ধরুন এটা একটা মারাত্মক ব্যাপার। এখন দেখা যাচ্ছে দলীয় অবস্থা কোথায় গিয়েছে। আপনি জানেন যে দলের অ্যাবসলিউটলি মানে যদি দলের এলিজেন্স না থাকে তাহলে প্রমোশনটা অনেক ক্ষেত্রে স্তব্ধ হয়ে গেছে। আর প্রমোশন দিতে দিতে এই পর্যায়ে নিয়ে গেছে, যেমন জয়েন্ট সেক্রেটারি পোস্ট খালি আছে তো 50টা, কিন্তু আপনি ডেপুটি সেক্রেটারিকে দলীয়ভাবে করার জন্য এই পর্যায়ে নিয়েছে 70টা 80টা করে রেখেছে। তাদের কিন্তু ডেস্কে কাজ করছে, তার আজকেও পেপার আছে, ডেপুটি সেক্রেটারি পোস্টে কাজ করছে। এই অবস্থাতে যেটা হচ্ছে জাস্ট টু কন্ট্রোল দ্য সিভিল সার্ভেন্টস, এবং এই সিভিল সার্ভিসে কন্ট্রোল করে দলীয়ভাবে ব্যবহার করা, যার কারণে দেখা যায় বেস্ট অফিসার অন স্পেশাল ডিউটি করে রাখছে, তাদের কোনো কাজ নাই, বেতন পাচ্ছে, যাচ্ছে। নট ইউজড, সরকার তাদের ব্যবহার করছে না, দলীয় ক্যাডারের উপরে ডিপেন্ড করছে। এবং সিভিল সার্ভেন্টটা যদি অ্যাবসলিউটলি দলীয় ক্যাডারে চলে যায় তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা। আমি মনে করি যে এটা যে পর্যায়ে আছে সেইখানেই থাকা উচিত, এটা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া উচিত না। আর বাড়তি সুবিধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এমনিতেই কিন্তু আমাদের যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, সেই আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এমনিই কিন্তু তারা নিজেদেরকে কিন্তু আমলা ভাবে আর সাধারণ মানুষদেরকে কিন্তু কামলা ভাবে। এই তো এই ভাবনাটা আরও বেশি কিন্তু বৃদ্ধি করে দেবে যদি তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অন্যায় করার পর তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে এই যে আমলা আর কামলা, আমরা আরও বেশি কামলা হয়ে যাব। ধন্যবাদ আপনাকে। দেখি এসটিম, আপনি 30 সেকেন্ড সময় পাবেন। একটু ক্লারিফিকেশন দিতে চাই। পাবলিক সার্ভিস কমিশনে বিশাল একটি পরিবর্তন এসছে, এটা অনেকেই জানেন না, যে সেটি হলো যে এখন পরীক্ষার খাতা থেকে শুরু করে অনলাইনে চলে গেছে, অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হলো যে সংবিধানে যেগুলো আছে, সংবিধানে বলা আছে যে জনগণ কী নাগরিকরা কী অধিকার পাবেন, সেই নাগরিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, সেই সেবাগুলো দেওয়ার জন্য আমরা যত দ্রুত সম্ভব, যত কম সময়ে কম ব্যয়ে সম্ভব নাগরিকদের যত কম করা হয়, সেই জন্যই সিভিল সার্ভিসকে একেবারে ঢেলে সাজাতে চাচ্ছি। আমাদের প্রশ্নটা হলো যে তারা অন্যায় করলে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সরকারের পারমিশন নিতে হবে কেন? এইটা কিন্তু আমাদের প্রশ্ন। এই প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু পাচ্ছি না।
সরকার বলতে আপনি কি বোঝাচ্ছেন? সরকার বলতে আমি বিভাগের পারমিশন, পদস্থ কর্মকর্তাদের সেটা কেন পদস্থ কিংবা নিম্ন পদস্থ বলে নয়, দুরকম। আমি তো প্রথমেই বলেছি যে অপরাধ দুরকম, কতগুলো আছে ক্রিমিনাল, একেবারে ক্রিমিনাল অফেন্সেস। ক্রিমিনাল অফেন্স করলে সাথে সাথেই তার অ্যাকশন হতে হবে। ধন্যবাদ আপনাকে। দেখি আমি এক্ষেত্রে কিন্তু কোনো মাপ নেই। ধন্যবাদ আপনাকে। আর কতগুলো জিনিস আছে যে ক্ষেত্রে সরকারকে জানানো দরকার। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন নুরুন নাহার ভূঁইয়া। আসসালামু আলাইকুম। সব ধরনের দুর্ঘটনা কমিয়ে আনার একটি উপায় হিসেবে যে কোনো যানবাহন চালকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া উচিত কিনা? ধন্যবাদ আপনাকে। দুর্ঘটনা সংক্রান্ত সরকারি হিসেবে বলা হচ্ছে বছরে 3000-এর বেশি মানুষ মারা যাচ্ছে, বেসরকারি হিসেবে আরও অনেক বেশি সড়ক দুর্ঘটনায়। ইলিয়াস কাঞ্চন, আপনি তো এটা নিয়ে আন্দোলন করছেন অনেকদিন, উনি বলছেন ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া উচিত। আমি আমাদের সংগঠন থেকে আমরা একটা দাবি উত্থাপন করেছি, সেটা হলো যে ন্যূনতম অন্তত ম্যাট্রিক কিংবা তার সমমানের পরীক্ষায় পাশ উত্তীর্ণ যারা, তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য। মানে উনি বলছেন যে সব ধরনের দুর্ঘটনা, সড়ক, নৌ, সবগুলোর ব্যাপারে। এবং তাদের সবচেয়ে আরেকটি জিনিস যেটা হলো যে তাদেরকে প্রপার ট্রেনিং এর যে বিষয়টা, তারা যে জিনিসটা করবে, যেমন সড়কের ড্রাইভারদেরকে ট্রেনিংয়ের বিষয়, লঞ্চের সারেংদের ট্রেনিংয়ের বিষয়, এবং আপনার এই ট্রেনিংয়ের জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু আপনি দেখেন যে এরকম সারেংদের ট্রেনিংয়েরও সেরকম ব্যবস্থা নেই। প্লাস আপনার সড়কে যারা গাড়ি চালাচ্ছেন, বিশেষ করে বাস এবং ট্রাক যারা চালাচ্ছেন, তাদেরকে কিন্তু পার্টিকুলার একটা ট্রেনিং, যে ট্রেনিং দিলে পরে সড়ক দুর্ঘটনা রোধ হতে পারে, সেরকম ট্রেনিংয়ে কিন্তু নাই। এখানে উস্তাদ সাগরেদের মাধ্যমে মানেই হয়। আর প্লাস আরেকটি জিনিস হলো যে ম্যাট্রিক পাস না হলে পরে একটি মানুষের সেন্স কিন্তু ডেভেলপ করে না। কারণ একটা পরিস্থিতিতে রাস্তায় কিন্তু গাড়ি চালাতে গেলে বিভিন্ন রকমের পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন এই যে হঠাৎ করে বৃষ্টি আসলে পরে, কুয়াশার মধ্যে, রাত্রে, তারপর তার হেডলাইট যদি না থাকে সেটার কি অসুবিধা, সাইন যদি না থাকে, এটা একটা শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। হাতের সময় যেহেতু খুবই কম, নাসিম ফেরদৌস খুব সংক্ষেপে যদি বলেন যে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ওইটুকু থাকা আমার মনে হয় দরকার, যেটুকুতে যেটা ইলিয়াস কাঞ্চন বললেন যে সাইনগুলো পড়া, বোঝা এবং কিছুটা ট্রেনিংয়ের ব্যাপারটা আছে, যে ট্রেনিং নিয়ে সেটা ইউজ করা। তবে আমি একটা প্রস্তাবনা আমি আগে কাগজে কলম পত্রিকায় যেহেতু লিখি, এখানে দিয়েছি যে বাংলাদেশ, অন্তত ঢাকা শহরে একটা দিন করতে হবে যে শুধু নারী ড্রাইভার চালাবে, আর কেউ চালাবে না। তাহলে দেখবেন সেদিন কোনো দুর্ঘটনাই ঘটবে না বাংলাদেশের রাস্তায়। রফিকুল ইসলাম মিয়া। ধন্যবাদ রফিকুল ইসলাম। আমি মনে করি যে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এর মেট্রিক হতে হবে না, তার কমও হতে পারে। আর ট্রেনিং ইজ এ মাস্ট, সবচেয়ে বেশি সজাগ সচেতন করা, যে তাদের একটা ড্রাইভারের উপরে অনেকগুলি মানুষের জীবন নির্ভর করছে, তার একটু নেগলিজেন্সে মানুষের জীবন চলে যাচ্ছে, দেশের সম্পদ মানুষ, সেই জন্যই এটা দরকার। ধন্যবাদ আপনাকে। এইচটি ইমাম। আমি এই ব্যাপারে 100 বার বেশি মত যে ট্রেনিং অবশ্যই ন্যূনতম শিক্ষা দিতে হবে। আর তার চাইতেও বেশি আমি সবসময় সারাক্ষণ এই প্রশিক্ষণ নিয়ে ইলিয়াস কাঞ্চন বলছেন প্রশিক্ষণ ছাড়া, ইলিয়াস কাঞ্চন বলছেন এটা ম্যাট্রিক পাস ন্যূনতম, ম্যাট্রিক পাস ন্যূনতম হতে পারে না, এমনও হতে পারে ক্লাস 8 পড়াও। আমার জানা মতে অনেকে আছে ক্লাস 8 পর্যন্ত গেলেও সুন্দর পড়া। উনি যেটা বললেন যে সায়েন্সগুলো পড়তে হবে, রাস্তায় রোড সাইন কিংবা রিভারের রুটেও সায়েন্স আছে, সেই সায়েন্সগুলো জানতে হবে যে এই চিহ্ন থাকলে এরকমভাবে চালাবে, এখানে এরকম এই বাঁকটি বুঝতে হবে। এবং কতগুলো জিনিস ইউটার্ন নেওয়া যাবে না, চিহ্ন দেওয়া আছে, তবু ইউটার্ন জোর করে নেবে। আমি আমার ড্রাইভারকে অনবরত বকাবকি করতে থাকি, সে মেন রোড দিয়ে যেতে যেতে হঠাৎ রাইট টার্ন নেবে, তাই বলছি তুমি যেতে পারো না রাইট টার্নে, মেন রোডে যে থাকবে তার অধিকার আগে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি ভাবেন। তৃতীয় সারিতে বাঁ দিকে। আমি আমাদের অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সাথে একমত, কারণ আমি বিদেশে দেখেছি যে গাড়ির ড্রাইভাররা যে মাঝখানের লাইনে যারা সোজা যাবে তারা সেই অনুযায়ী যাবে, যারা ডানে যাবে তারা ডান দিকে থাকে, আর যারা বায়ে যাবে তারা বায়ে দিকে থাকে। আমাদের দেশের নিয়মটা হলো যে বায়ে যাবে সে ডাইনে যে খালি পেয়েছে ডাইনে গিয়ে ঢুকে যাবে, আবার যারা ডাইনে যাবে তারা বায়ে যেয়ে ঢুকে। শিক্ষাগত যোগ্যতা হলেই কি এটা নিরসন হবে? শিক্ষাগত যোগ্যতা হলে অবশ্যই এটাতে একটা ট্রেনিং অবশ্যই দেওয়া দরকার যে এইভাবে যাওয়া উচিত। ধন্যবাদ। এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে আপনার অ্যাক্সিডেন্ট অনেক কম হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পাশে তৃতীয় সারিতে। আমার কথা হলো যে আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে এগুলো থাকা দরকার। ট্রেনিং দিচ্ছি, সব কিছু হয়েছে, কিন্তু
আইনের প্রয়োগ নাই, এই না থাকার কারণেই এই দুর্ঘটনা বেশি ঘটে আমাদের। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে চারজন আছেন আপনাদের চারজনকেও। আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকেও। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে মাগুরায়। আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, আর সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।